মানুষ মারা যাওয়ার পরে তার বডির কালারের কিন্তু চেঞ্জ হয়। তো এই কালার চেঞ্জকে আমরা পোস্টমর্টেম হাইপোস্টেসিস নামে জানি না থাকি। এটা নিয়ে আমরা এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। একেবারে প্রথমে জানতে হবে যে পোস্টমর্টেম হাইপোস্টেসিস এটার কি কি সিনোনিমস আছে। পোস্টমর্টেম স্টেইনিং, সাবকিউটিনিয়াস হাইপোস্টেসিস, পোস্টমর্টেম লিভিডিটি বা ক্যাডাভারিক লিভিডিটি, লিভর মর্টিস, সুগুলেশন, ভিভিসেস, ডার্কেনিং অফ ডেথ, এই সকল নামগুলোতে কিন্তু আমরা পোস্টমর্টেম হাইপোস্টেসিসকে ডেকে থাকতে পারি। তো পোস্টমর্টেম হাইপোস্টেসিস জিনিসটা কি সেটা এখন আমরা একটু জানার চেষ্টা করি মেকানিজমটা জানার মাধ্যমে। একজন মানুষ মারা যাওয়ার পরে, ডেথ হওয়ার পরে সার্কুলেশন তো স্টপ হয়ে যাবে। তো স্টপেজ অফ সার্কুলেশনের কারণে তার যে ব্লাড ভেসেলস আছে, এই ব্লাড ভেসেলসের মধ্যে যে ব্লাড চলাচল করতেছিল সেগুলো কি হবে, সেগুলো স্ট্যাগনেন্ট হয়ে যাবে বা থাইমা থাকবে। এর ফলে যেটা হবে, গ্র্যাভিটির কারণে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই ব্লাডগুলা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডির দিকে অ্যাকুমুলেট হইতে যাবে। এখন ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডিতে কোথায় অ্যাকুমুলেট হবে? যেখানে সেখানে তো অ্যাকুমুলেট হবে না। যে টোনলেস ক্যাপিলারি এবং ভ্যানিউলস থাকবে সেখানে গিয়ে এই ব্লাডগুলা, ওই স্ট্যাগনেন্ট ব্লাডগুলা গিয়ে কিন্তু অ্যাকুমুলেট হবে বা জমা হবে। ওই যে ডিপেন্ডেন্ট পার্টের টোনলেস ভ্যানিউলস বা ক্যাপিলারিজগুলা ফিলিং হইল এই ব্লাড দ্বারা, এর ফলে ওই জায়গাটার অর্থাৎ স্কিনের নিচে ওই জায়গাটাতে, বা আমরা বলতে পারি ডার্মিসের একেবারে সুপারফিশিয়াল লেয়ারে ওই জায়গাটাতে কিন্তু একটা কালারেশন হবে। তো এই যে কালারেশনটা, এটা হচ্ছে কি কালারের হয়ে থাকে? এটা ব্লুইশ পার্পেল বা পার্পলিশ রেড এই কালারের হইতে পারে। এই যে কালারেশনটা হচ্ছে, এটাকে আমরা বলি পোস্টমর্টেম স্টেইনিং বা হাইপোস্টেসিস। কালারেশনটা এটা যে শুধু মানে ডার্মিসের সুপারফিশিয়াল লেয়ারে হবে তা না, এটা কিন্তু ইন্টারনাল অর্গানসেও হইতে পারে। হ্যাঁ, সো ইন্টারনাল অর্গানস যেমন হার্ট, তারপরে লাং, কিডনি, স্প্লিন, এগুলোতেও হইতে পারে। যেগুলো নিয়ে আমরা পরে লাস্টে জানবো যে ইন্টারনাল হাইপোস্টেসিস বলতে কি বোঝায়। ক্যাপিলারি বা ভেনিউস এগুলাতে যে জমা হচ্ছে, তখন কিন্তু ওই ক্যাপিলারি বা ভেনিউস এগুলো টোনলেস থাকে, কারণ মানুষ মারা যাওয়ার পরে এগুলো টোন হারাই ফেলে এবং এগুলো ডিস্টেন্ডেড হয়ে থাকে। সো এগুলো ডিস্টেনশন হয়, ফলে ওখানে ব্লাডটা যায়। সাধারণত গ্র্যাভিটির কারণে যেহেতু এই স্টেনিংটা তৈরি হয়, ফলে কি হবে, উপরের পার্টস যেগুলো আছে বডির, হোক সেটা সুপাইন পজিশনে যদি থাকা হয় তাহলে বডির যে সুপিরিয়র পোর্শন আছে, রাইট, তো সুপিরিয়র পোর্শনটা কিন্তু সেখান থেকে ব্লাড সব চলে যাবে নিচের দিকে ডিপেন্ডেন্ট পার্টে। আবার যদি হ্যাঙ্গিংয়ে কেউ মারা যায় তাহলে উপরের দিকে সব ব্লাড কিন্তু চলে যাবে নিচের দিকে, ফলে লিমসের দিকে। সো উপরের দিক থেকে ব্লাড চলে যাওয়ার কারণে উপরের দিকটা কিন্তু কমপ্লিটলি পেইল হয়ে যাবে। এবং এই যে কালারটা ইন্টেন্সিটি কেমন হবে, এটা কিন্তু অ্যামাউন্ট অফ রিডিউসড হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিন কতটা কমছে ব্লাডে, এটার উপর ডিপেন্ড করে। পাশাপাশি বডির এক পার্টে দেখা গেল এক কালার হয়েছে, আর এক পার্টে আর এক কালার হয়েছে। সো এই কালারের যে ভ্যারিয়েশন, এটা থাকতে পারে সেম বডিতে ডিফারেন্ট পার্টসে। যারা একটু ফেয়ার পার্সন, সাদা মানে চেহারার কালার সাদা, তাদের ক্ষেত্রে এটা ভালো করে বোঝা যাবে ব্ল্যাক পিপলদের তুলনায়। এবং আমরা আসলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা যদি একটু জানতে চাই এই পোস্টমর্টেম লিভিডিটির, যে আমরা কি কি বিষয়ের সাথে এটাকে কনফিউজ করে ফেলতে পারি, যেমন ব্রুইজ বা কনটিউশন বা কনজেশন, ব্লাড ডিসকারেশিয়া। ব্লাড ডিসকারেশিয়া মানে হচ্ছে ব্লাড রিলেটেড ডিজিজ, যেমন সেটা হইতে পারে ব্লাড ক্যান্সার বা আদার কোনো ডিজিজেস। এগুলোর সাথে আসলে এগুলার যে সিমটমস থাকে বা এগুলার যে মানে অ্যাপিয়ারেন্স থাকে, সেটার সাথে আমরা এই স্টেনিংটাকে কনফিউজ করে ফেলতে পারি, বাট এগুলো কিন্তু আলাদা জিনিস। টাইম অফ অ্যাপিয়ারেন্সের কথা যদি আমরা বলি, পোস্টমর্টেম লিভিডিটিটা মরার পরে তাড়াতাড়ি অ্যাপিয়ার করে। হ্যাঁ, তো যারা নর্মাল পার্সন তাদের ক্ষেত্রে 30 থেকে 1 ঘন্টার মধ্যেই এই স্টেনিংটা অ্যাপিয়ার করতে পারে। বাট যারা অ্যানিমিক পার্সন, যারা লিন থিন, বডিতে তেমন ব্লাড নাই, তাদের ক্ষেত্রে 1 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে অ্যাপিয়ার করতে, অর্থাৎ এটা ফার্স্ট আসতে বডিতে। এবং এগুলা কিন্তু এই যে স্টেনিংটা হয়, এক্ষেত্রে ফার্স্টে কিন্তু কিছু প্যাচ হয়, অর্থাৎ কিছু ফোটা ক্রিয়েট হয়, পরবর্তীতে সেটা একসাথে কম্বাইন্ড হয়ে কিন্তু কমপ্লিট স্টেনিং ক্রিয়েট করে। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু জেনে রাখলাম। আর সাধারণত দেখা যায় যে এটা ম্যাক্সিমামে পৌঁছায় বা ফিক্সড হয়, বডিতে ফিক্সড হয় হচ্ছে 6 থেকে 12 ঘন্টার মধ্যে মরার পরে 6 থেকে 12 ঘন্টার মধ্যে এটা বডিতে ফিক্স হয়। এবং এটা যতক্ষণ পর্যন্ত না বডি পচা শুরু করবে ততক্ষণ পর্যন্ত এই স্টেনিংটা থাকবে। এই ফিক্সেশনটা একটু আর্লি হয় হচ্ছে গরমকালে, সামার সিজনে, অপরদিকে উইন্টার একটু লেটে হয়। এবং কিছু ডেথ আছে যে ক্ষেত্রে অ্যাপিয়ার টাইমলি করলেও ফিক্সেশন হইতে একটু লেট হয়, যেমন অ্যাসফেক্সিয়াল কোনো ডেথ বা ইন্ট্রাক্রেনিয়াল লেশনসের কারণে কোনো ডেথ হইলে সেক্ষেত্রে ফিক্সেশন একটু বেশি টাইম লাগে, 6 থেকে 12 ঘন্টার। কোথায় হয় এটা যদি বলতে চাই, তাহলে এটা স্কিন, তারপর অল টিস্যুস এবং অর্গানস, ইন্টারনাল অর্গানসকেও কিন্তু এটা এফেক্ট করতে পারে। এবং আমরা নর্মালি সুপাইন পজিশনের কথা যদি বলি, তাহলে সুপাইন পজিশনের ক্ষেত্রে ব্যাকে
যেহেতু সুপাইন পজিশনে ব্যাকটা ডিপেন্ডেন্ট পার্ট, সো ব্যাকে দেখা যাবে এই স্টেনিংটা হয় বেশিরভাগ ক্ষেত্রে মানে ইয়ার লোবিউলসে স্পেশালি, বা ইয়ার্সে বা পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য বডি, এর সব জায়গায় দিয়ে শুধুমাত্র পেশার এরিয়াগুলো আবাতে। যদি ফ্লোরে শোয়াই দেওয়া হয় পার্সনটাকে, ডেড বডিটাকে, তাহলে ফ্লোরে যে সকল জায়গায় কন্ট্যাক্ট থাকে বডির পোস্টেরিয়র অ্যাসপেক্টের, যেগুলোকে আমরা কন্ট্যাক্ট এরিয়াস বা প্রেশার এরিয়াস বলি, যেমন হচ্ছে বাটাক, কাফ মাসেলের রিজন, বা হিল, স্ক্যাপুলার রিজন, অক্সিপিটাল রিজন। সো এই জায়গাগুলোতে কিন্তু কন্ট্যাক্টে থাকে। তো এই জায়গাগুলোতে সাদা বা পেল কালার থাকবে কন্ট্যাক্ট প্যালোরের কারণে, এটা আগের ভিডিওতে আমি বলছিলাম। ফলে এই জায়গাগুলোতে কিন্তু স্টেনিং পাওয়া যাবে না। সো এই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলোতে পাওয়া যাবে। কি কি ফ্যাক্টর পোস্টমর্টেম স্টেনিংয়ের ক্ষেত্রে কন্ট্রিবিউট করে, যেমন পজিশন অফ দ্য বডি। স্টেনিংয়ের ক্ষেত্রে কিন্তু বডিটা ফিক্সড আনডিস্টার্বড অবস্থায় রাখাটা ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যদি কিছু আওয়ার্সের জন্য বডিটাকে ফিক্সড এবং মানে নিরিবিলে রাইখা দেওয়া হয় আনডিস্টার্বড অবস্থায়, তাহলে ভালো করে স্টেনিং হবে। বাট যদি বেশি শিফটিং করা হয়, নাড়াচাড়া করা হয়, তাহলে কিন্তু স্টেনিং দেখা গেছে নাও হইতে পারে, বাট হইলেও খুবই অস্পষ্ট টাইপের হবে, অথবা হইলেও দেখা যাবে যে এমন ডিস্ট্রিবিউশন যেটা মানে এলোমেলো। আর যাদের ব্লাড লসের কারণে মারা গেছে, অনেক বেশি ব্লাড লস হইতে পারে, সেটা হইতে পারে আরটি এর কারণে অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই পোস্টমর্টেম স্টেনিংটা পাওয়া যাবে না বললেই চলে। এবং অ্যানিমিক পেশেন্ট, যারা অ্যানিমিয়া ছিল এবং ডেড পার্সন, তাদের ক্ষেত্রে কিন্তু এটাও ভালো করে বোঝা যাবে না। কমপ্লেক্সনের ক্ষেত্রে আগেই বলছিলাম যে যারা সাদা বা হোয়াইট ফেয়ার পিপল, তাদের ক্ষেত্রে ভালো বোঝা যাবে কালো পিপলের থেকে। অ্যাসফিক্সিয়া, এটার ক্ষেত্রেও খুব ভালো বোঝা যায় কিন্তু, অর্থাৎ ইন্টেন্সিটি অফ দ্য স্টেনিং বেশি থাকে অ্যাসফিক্সিয়াল ডেথের ক্ষেত্রে। বাট আমরা অ্যাসফিক্সিয়াটা কিন্তু পড়ছিলাম যে ফিক্সেশনটা হয়তো একটু বেশি টাইম লাগে, বাট এটার ক্ষেত্রে স্টেনিংটা খুব ভালো বোঝা যায়। অ্যাসফিক্সিয়াল ডেথ বলতে কোনটা বলো তো? হ্যাঙ্গিং কিন্তু একটা ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। আচ্ছা, তো সাইট অ্যাসফিক্সিয়া মানে কি? আমরা আশা করি সবাই জানি যে রেসপিরেটরি সিস্টেমের ফেলিওরের কারণে যে ডেথের মোডটা আমরা পাই, সেটা কিন্তু অ্যাসফিক্সিয়া একটা মোড অফ ডেথ। আচ্ছা, সাইট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখা যায় যে ফ্রন্ট এবং সাইডস অফ দ্য নেক, এই জায়গা দিয়ে, প্লাস ফিঙ্গার নেইল বার্স, ইয়ার লবিউলস, এই জায়গাগুলোতে মেনলি স্টেনিংটা বেশি বোঝা যায় বা বেশি হয়। এবং ফিঙ্গারে যে স্টেনিংটা হয়, সেটা থেকে অনেক সময় আমরা সায়ানোসিসের সাথে এটা কনফিউজ করতে পারি, বাট এই দুটো আলাদা জিনিস, আলাদাভাবে আমাদের কীভাবে ডিফারেন্সিয়েট করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। পোস্টারটা ইম্পর্টেন্ট। যেমন হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে কিন্তু যখন একজন পার্সন হ্যাঙ্গিংয়ে মারা যাচ্ছে, তখন দেখা যাবে যে ডিপেন্ডেন্ট এরিয়াসগুলোতে ব্লাডগুলো চলে যাচ্ছে, স্ট্যাগনেশন অফ ব্লাড ভেসেলসের ফ্লোর কারণে। এবং সেক্ষেত্রে হ্যান্ডে কিন্তু আমরা যখন গ্লোভস পরি, তখন যে জায়গাটুকু আমরা কাভার করে রাখি, দেখা যাবে ওই জায়গাটুকুতে যে স্টেইনিং হয়ে আছে, অর্থাৎ গ্লোভস আকারে, গ্লোভস শেপড মনে হচ্ছে স্টেইনিংটা। আবার পায়ে, লিম্বে যে কিন্তু স্টেইনিং হবে। তো এই যে বিষয়গুলো, যে পোস্চার অনেক ইম্পর্টেন্ট, যে কী পোস্চারে পার্সনটা আছে, পজিশন, পোস্চার, এগুলো ইম্পর্টেন্ট। এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা ডিস্ট্রিবিউশন অফ পোস্টমর্টেম স্টেইনিং, যেটা অলরেডি আমরা সুপাইন পজিশনের কথা বলছি, যে নেক, তারপরে ইন্টায়ার ব্যাক, এক্সেপ্ট কোন এরিয়াগুলা, যেগুলো হচ্ছে ওই যে প্রেশার এরিয়া, ওই এরিয়াগুলো বাদে বাকি জায়গায় কিন্তু অ্যাপিয়ার করবে। এবং অন্য পার্টসগুলো, অর্থাৎ ব্যাক বাদে যে সামনের দিকের পার্টসগুলো, সেগুলো কিন্তু পেল থাকবে, কারণ ওই জায়গা থেকে ব্লাডই তো ডিপেন্ডেন্ট পার্টে চলে গেছে। প্রন পজিশনে যদি কোনো ডেড বডিকে রাখা হয়, যেমন ইনফ্যান্ট ডেথের ক্ষেত্রে, অথবা ড্রাঙ্কার বা নেশা করে মারা গেছে, ইপিলেপটিক্স ডেথের ক্ষেত্রে, তখন লিভিডিটিটা লুজ কানেকটিভ টিস্যুতে পাওয়া যায়। কোথাকার? ফ্রন্টের, অর্থাৎ বডির ফ্রন্ট সাইডের লুজ কানেকটিভ টিস্যুতে পাওয়া যাবে। এবং টার্ডুড স্পট এই জায়গাটাকে, হ্যাঁ। তো টার্ডুড স্পট হচ্ছে বেসিক্যালি নর্মালি চোখে বা হচ্ছে শোল্ডার রিজনে, এই জায়গায় দেখবো কিছু প্যাচ বা ফোটা টাইপের স্টেইনিং থাকে। বা প্রনভাবে যদি কোন ডেড বডিকে রাখা হয়, তাহলে এইভাবে আমরা স্টেইনিং পাইতে পারি। তারপর হচ্ছে বডি যদি অন সাইডে লাই করে রাখা হয়, যে এক পাশে কাত হয়ে শুয়ে রাখা হয়েছে, তাহলে ব্লাড কিন্তু ওই সাইডে সেটেল হবে, অর্থাৎ ওইটা যেহেতু ডিপেন্ডেন্ট পার্ট, যেই সাইডে শুয়ে রাখা হয়েছে, ফলে ওই সাইডে কিন্তু ব্লাড যে সেটেল হয়, ওই জায়গায় স্টেইনিং করবে। এবং বডি যদি ইনভার্টেড হয়, হ্যাঁ, ইনভার্টেড করে ফেলা হয়, যেমন ড্রাঙ্কেন যে পার্সনসগুলো আছে, যারা নেশাগ্রস্ত, তাদের ক্ষেত্রে সাধারণত হেড নেক রিজনে বেশি হাইপোস্টেসিস দেখা যাবে। প্যাচ টাইপের কিছু হেমোরেজ পাওয়া যাবে, যেগুলোই স্টেইনিং আকারে আমরা দেখব।
কনজাংটিভাতে বা হাইপোস্টেটিক যে আরও এরিয়াসগুলো আছে সেখানে। বডি যদি সাসপেন্ডেড থাকে ভার্টিক্যালি, ওই যে যেমন হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে, তখন লেগসে বেশি মার্কড থাকে, এক্সটার্নাল জেনিটেলেতেও পাওয়া যেতে পারে। তারপরে ফোর আর্মসের যে লোয়ার পার্টস আছে স্পেশালি হ্যান্ডে, হ্যাঁ, ওই জায়গাগুলোতে, এবং আপার মার্জিন অফ লাইগেচার মার্ক নেকে, এই জায়গাতেও পাওয়া যাবে। যদি লং টাইম ধরে সাসপেন্ডেড অবস্থায় থাকে বা ঝুলে থাকে বডি, তখন সেক্ষেত্রে পিটেকিয়াল হেমোরেজ দেখা যাইতে পারে স্কিনে। পিটেকিয়াল হেমোরেজ মানে একটা পেরিক্যাপিলারি হেমোরেজ, এটা বলতে প্যাচ প্যাচ টাইপের কিছু হেমোরেজ, জাস্ট এই নামটা আমরা একটু মনে রাখতে পারি। যদি বডি ওয়াটারে সাবমার্স থাকে, অর্থাৎ পানির মধ্যে পাওয়া যায়, যেমন ড্রাউনিং এর ক্ষেত্রে পাওয়া যাইতে পারে, এই সকল কেসে সাধারণত স্টেনিং ফেস, আপার পার্ট অফ চেস্ট, হ্যান্ডস, লোয়ার আর্মস, ফিটস, তারপরে কাপস, এই সকল ডিপেন্ডেন্ট পার্টসে পাওয়া যাইতে পারে। বডি যেটা ওয়াটারে ভাসতেছে এবং কনস্ট্যান্টলি এটার পজিশন চেঞ্জ করতেছে ওয়াটারে ভাসার কারণে, এখানে স্টেনিং নাও হইতে পারে, হ্যাঁ, কিন্তু যেই বডিটা হচ্ছে ডুইব আছে পানির নিচে, সেটার ক্ষেত্রে কিন্তু এরকম স্টেনিং হবে। কোথায় কোথায় হবে সেটা কিন্তু বললাম, যে ফেস, আপার পার্ট অফ চেস্ট, হ্যান্ডস, লোয়ার আর্মস, ফিটস, কাফ, যেহেতু ডুইবে থাকার পরে এই জায়গাগুলো ডিপেন্ডেন্ট এরিয়াস হয়, হ্যাঁ। স্টেনিং হয়ে যাওয়ার পরে আলটিমেটলি ফেটটা কি? ফেট হচ্ছে যে বলছিলাম যে স্টেনিংটা ততক্ষণ পর্যন্ত লাস্ট করবে যতক্ষণ পর্যন্ত না পাট্রিফেক্টিভ চেঞ্জটা হচ্ছে বা পচে যাচ্ছে বডি। তো এটা যখন পচে যাচ্ছে বডিটা, তখন কিন্তু আস্তে আস্তে স্টেনিংটা শেষ হয়ে যাচ্ছে, বা তখন তো আর বোঝা যাবে না। তো ইনিশিয়ালি কি হয়, যে ব্লাডের হেমোলাইসিস হয় এবং ব্লাড পিগমেন্ট যেটা থাকে এটা ডিফিউশন হয় সারাউন্ডিং টিস্যুসে, এবং যেটা পরবর্তীতে সেকেন্ডারি চেঞ্জের মাধ্যমে ডিকম্পোজিশনে কনভার্টেড হয়, এবং স্টেনিংটা ওই যে স্টেনিংটা ছিল যে ব্লুইশ পার্পল অথবা পার্পলিশ রেড, এটা পরবর্তীতে ডার্ক হয়ে যায়, ডার্ক কালার হয়ে যায় এবং পাট্রিফেকশন শুরু হয়ে যায়। মামিফিকেশনের ক্ষেত্রে দেখা যায় যেটা, যে স্টেনিংটা ব্রাউন টু ব্ল্যাক হয়ে যায় এবং বডিটা ড্রাই হয়ে যায়। তো মামিফিকেশন জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, আমরা যদি একটা বডিকে শিফট করি মারা যাওয়ার পরে, কি আমি ধরলাম যে একটা বডি কিছু ঘন্টা এক জায়গায় রাখা হয়েছে এবং সেখানে তো ওই বডিটা লিভিডিটি ফর্ম করছে অলরেডি, যদিও ফিক্স হয় না এই লিভিডিটি, কারণ ফিক্স হইতে তো 6 থেকে 12 ঘন্টা লাগে। আমি ধরলাম বডিটাকে মানে 2-3 ঘন্টা রেখে দেওয়া হয়েছে, সো বডিটাতে কিন্তু লিভিডিটি কিছুটা ফর্ম হয়েছে বা স্টেনিং হয়েছে, বডিটার কালারেশন হয়েছে। তো তখন আমি বডিটাকে শিফট করে আরেক জায়গায় নিয়ে গেলাম এবং বডিটাকে আমি আরেকভাবে রাখলাম। নতুন জায়গায় যায় কিন্তু আবার লিভিডিটি ফর্ম করবে, নতুন পজিশনে, নতুন সিচুয়েশনে, বাট আগের যে অরিজিনাল লিভিডিটিটা ছিল সেটাও কিন্তু কিছুটা লাস্ট করবে বা কিছুটা থাইকা যাবে, সেটা যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এরকম না, হ্যাঁ। ফিক্সেশন অফ লিভিডিটি যেটা, অর্থাৎ পার্সেন্টটার লিভিডিটি ফিক্সেশন হয়ে গেছে, 6 থেকে 12 ঘন্টার মধ্যে লিভিডিটি ফিক্স হয়ে গেছে, এরপর পার্সেন্টটাকে শিফট করা হয়েছে, তাহলে কিন্তু পার্সেন্টটার লিভিডিটি আর চেঞ্জ হবে না, যেমন ছিল যেই জায়গায় ছিল ওই জায়গায় ওই কালার বা ওই স্টেনিং, ওই হাইপোস্টেসিসই থাকবে। এই যে লিভিডিটি ফিক্স হয়, এটা কেন হয়? এটা কারণ হচ্ছে যে ব্লাড ক্যাপিলারি থেকে চলে যেতে পারে না পোস্টমর্টেম হাইপোস্টেসিস ফর্মেশনের পরে। আর কারণ হচ্ছে রাইগর মর্টিস হয়ে যায়, আমরা জানি রাইগর মর্টিস হওয়ার কারণে বিগ ভেসেলসগুলো অবলিটারেটেড হয় বা বাধাগ্রস্ত হয়, ফলে কি হয় যে ব্লাডগুলো পাস হয়ে নিউ এরিয়ার ভেনিউজ বা ক্যাপিলারিসে যাবে, সেটা আসলে পসিবল হয়ে ওঠে না। এবং যখন রাইগর মর্টিস ফুল ডেভেলপমেন্ট হয়ে যায়, তখন হচ্ছে ভেনিউস ক্যাপিলারিসগুলো কম্প্রেসড হয় এবং অলমোস্ট ইম্পেটি হয়ে যায়। এই ভেনিউস বা ক্যাপিলারিসগুলো সহজে ডিস্টেন্ডেড হইতে পারে না, এবং এই সকল কারণে কিন্তু লিভিডিটি ফিক্স হয়ে থাকে। ইন্টারনাল হাইপোস্টেসিস একটা টার্ম আছে, এটা একটু জানতে হবে, যে যখন একটা বডিকে আমি সুপাইন পজিশনে রাখছি, তখন কি হয় যে ইন্টারনাল যে অর্গানস আছে সেগুলোতেও কিন্তু হাইপোস্টেসিস হইতে পারে, যেমন হচ্ছে সেরিব্রামের পোস্টিরিয়র পোর্শন, সেরিবেলামেরও পোস্টিরিয়র পোর্শন, তারপরে ডরসাল পোর্শন সব লাং, তারপরে স্টোমাকের পোস্টিরিয়র ওয়াল, লিভারের ডরসাল পোর্শনস, কিডনি, স্প্লিন, ল্যারিংস, হার্ট, তারপরে ইন্টেস্টাইনের লোয়ার যে কয়েলসগুলা বা প্যাচগুলো আছে পেলভিক ক্যাভিটির মধ্যে, সেগুলা, এই সকল জায়গায় কিন্তু স্টেনিং হইতে পারে এবং এগুলা দেখে আমরা বুঝতে পারি যে পোস্টমর্টেম স্টেনিং হয়েছে। হাইপোস্টেসিস হার্টে পাইলে আমরা সেক্ষেত্রে এগুলা কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনকে স্টিমুলেট করছিল, এরকম একটা ধারণা আমরা ধরে নিতে। লাংয়ের ক্ষেত্রে নিউমোনিয়াকে ইন্ডিকেট করতে পারে। ইন্টেস্টাইনের ক্ষেত্রে যদি অ্যাপেয়ার করে তাহলে হচ্ছে এস্ট্রাঙ্গুলেশনকেও ইন্ডিকেট করতে পারে। এখন হচ্ছে আমাদের মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ হাইপোস্টেসিস জানতে হবে, যে অ্যাকচুয়ালি হাইপোস্টেসিস জানি না আমাদের কী লাভ। আমরা যদি হাইপোস্টেসিস পাই তাহলে বুঝি যে পার্সনটা মারা গেছে, অর্থাৎ এটা সাইন অফ ডেথ, ঠিক আছে। এবং টাইম অফ ডেথও এস্টিমেট করা যায়, যেহেতু হাইপোস্টেসিসের একটা টাইম আছে, রাইট, যেটা কখন অ্যাপেয়ার করে, কখন এটা ফিক্স হয়, এই বিষয়গুলো থেকে আমরা টাইম সিন্স ডেথও এস্টিমেট করতে পারি। এবং বডির পোশ্চার রিলেটেড, যে ডেথের টাইমে বডির পোশ্চার কেমন ছিল এই বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।
বডিকে শিফট করা হয়েছে কিনা এই বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। এই কালার দেখে অনেক সময় কজ অফ ডেথও ইন্ডিকেট করা যেতে পারে। পোস্টমর্টেম স্টেনিংয়ের নর্মাল কালার আমরা জানি থাকে ব্লুইশ পার্পল অথবা পার্পলিশ রেড, বাট কিছু পয়জনিংয়ের ক্ষেত্রে কালারটা চেঞ্জ হতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড পয়জনিংয়ের ক্ষেত্রে ডিপ ব্লু, কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের ক্ষেত্রে চেরি রেড, হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে ব্লুইশ গ্রিন, হাইড্রোজেন সায়ানাইড এবং বার্ন বা পুড়ে মরার ক্ষেত্রে ব্রাইট রেড হইতে পারে, মানে এই স্টেনিংটা আর কি। ফসফরাস পয়জনিংয়ের ক্ষেত্রে ডার্ক ব্রাউন বা ইয়েলো হইতে পারে। তারপরে নাইট্রাইট, নাইট্রোবেনজিন, অ্যানিলিন, এই সকল বিভিন্ন পয়জনিংয়ের ক্ষেত্রে চকলেট ব্রাউন হইতে পারে। হাইপোথার্মিয়া তে যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্রাইট পিঙ্ক হইতে পারে। মেথোমোগ্লোবিনিমিয়া এর কারণে যদি হয় তাহলে ব্রাউন হইতে পারে। অ্যাসফিক্সিয়াল ডেথের ক্ষেত্রে সাধারণত ব্লুইশ ভায়োলেট বা পার্পেল হয়। আর যদি মামিফিকেশন এর কথা আমরা বলি সেক্ষেত্রে আগেই বলছিলাম যে মামিফিকেশনের ক্ষেত্রে ব্ল্যাক হয়ে যায় কাইন্ড অফ। আর রেফ্রিজারেটেড বডি বা যেটা ফ্রিজে রাখা হয়েছে ওই বডিটা কিন্তু পিঙ্ক কালারের দেখা যায় না সাধারণত। ইন্টেন্সিটিটা ওই যে বলছিলাম যে সাধারণত অ্যাসফিক্সিয়াল ডেথের ক্ষেত্রে এটা বেশি ইন্টেন্স হয় বা কালারটা বেশি বোঝা যায়, কারণ সেক্ষেত্রে ব্লাডটা সাথে সাথে কোয়াগুলেশন হয়ে যায় না। আর লেস মার্কড বা কম বোঝা যায় হচ্ছে হেমোরেজে মারা গেলে, অ্যানিমিয়াতে মারা গেলে অথবা ওয়েস্টিং ডিজিজের কারণে মারা গেলে, যেহেতু সেক্ষেত্রে মানে ব্লাড এর পরিমাণ কম থাকে বা হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনও কম থাকে, এজন্য ওইটা আসলে বোঝা কম যায়, ইন্টেন্সিটিটা কমে যায়। আলটিমেটলি আমাদের হাইপোস্টেসিসের সাথে ব্রুইসের ডিফারেন্স এবং হাইপোস্টেসিসের সাথে কনজেশনের ডিফারেন্সটা জানতে হবে। সো আমি ডিফারেন্সটা পড়ে নিবা, তারপর আমি বেশ কিছু জায়গায় একটু কুইকার বলে যাই যে হাইপোস্টেসিস তো অবশ্যই ডিপেন্ডিং পার্টস অফ দ্য বডিতে হবে, বাট ব্রুইস কিন্তু যে কোনো জায়গায় হইতে পারে বডিতে। এবং হাইপোস্টেসিসের ক্ষেত্রে এটা স্কিনের আন্ডার সারফেসে হবে, বাট হচ্ছে ব্রুইসের ক্ষেত্রে এটা কিন্তু সাবকিউটিনিয়াস টিস্যুতে হয়। হ্যাঁ, আর হাইপোস্টেসিসটা এতে কোনো সারফেসের এলিভেশন ঘটে না, জাস্ট ওই ডিসকালারেশনটাই হয়। বাট ব্রুইসের ক্ষেত্রে সারফেসটা কিন্তু এলিভেটেড হয় এবং হাইপোস্টেসিসে কিউটিকল কোনোভাবে ড্যামেজ হবে না, বাট ব্রুইসে ড্যামেজ হইতে পারে। তো হাইপোস্টেসিসে কিন্তু কালারটা সাধারণত ব্লুইশ আর রেডিশ পার্পল হয়, বাট স্পেসিফিক পয়জনিংয়ের ক্ষেত্রে স্পেসিফিক কালার হইতে পারে। কিন্তু ব্রুইসের ক্ষেত্রে কিন্তু সাধারণত রেডিশ থাকে, বাট পরবর্তীতে আস্তে আস্তে মানে ফ্রেশ অবস্থায় রেডিশ থাকে, পরবর্তীতে আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকে। এবং হাইপোস্টেসিসের মেন কারণ হচ্ছে ক্যাপিলোভেনাস ডিস্টেনশন উইথ ব্লাড, বাট ব্রুইসের কারণ হচ্ছে এক্সট্রাভাজেশন অফ ব্লাড ফ্রম ক্যাপিলারিস। হ্যাঁ, কোনো ব্লাড ফোর্সের কারণে মেনলি এটা হয় ব্রুইসের ক্ষেত্রে। এবং হাইপোস্টেসিসটা ফর শিওর পোস্টমর্টেম একটা চেঞ্জ, বাট ব্রুইসটা অ্যান্টিমর্টেম চেঞ্জ, কারণ পোস্টমর্টেম ব্রুইস কিন্তু আসলে বোঝা যায় দেখে, সাধারণত অ্যান্টিমর্টেমই ব্রুইস করা হয়। হাইপোস্টেসিসের মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হচ্ছে এটা ডেথের টাইম সম্পর্কে এবং পজিশন সম্পর্কে ধারণা দেয়, আর ব্রুইসের ইম্পর্টেন্স হচ্ছে এটা ইনজুরিটার নেচার সম্পর্কে ধারণা দেয় এবং কোন ওয়েপন ইউজ করে ইনজুরিটা করাইছে সেটা সম্পর্কে ধারণা দেয়। আর হাইপোস্টেসিস আর কনজেশনের ডিফারেন্সটা যদি বলি তাহলে হাইপোস্টেসিসটা অ্যাজ ইউজুয়াল ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডিতে, বাট কনজেশনটা হোল অর এনি পার্ট অফ অর্গানে হইতে পারে। ঠিক আছে, আইদার একটা অর্গানের হোল অর্গানে হবে অথবা এনি পার্ট অফ দ্য অর্গান। তো হাইপোস্টেসিসের ডিসকালারেশন বা রেডনেসটা দেখা যায় ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডিতে হয়, বাট কনজেশনের ক্ষেত্রে এটা ইউনিফর্ম থাকে অল ওভার দ্য অর্গান, অর্থাৎ যে অর্গানের কনজেশন হবে সেই অর্গানে।